গল্পের নাম প্রেম পায়রা, লেখনীতে অজান্তা ওই ছদ্মনাম, পর্ব 22 এবং শেষ পর্ব। তৃতীয় মাথাটি সম্পদের কাঁধে রাখা, তার দৃষ্টির সামনের বিস্তর জলরাশি আর তার সৌন্দর্যে ঘুরপাক খাচ্ছে। আপাতত তারা হাইয়াত পার্কে বসে আছে। দুপুরে লাঞ্চ করে তারা বের হয়েছিল। এখন সূর্য পশ্চিম আকাশে হেরে পড়েছে। সানসেট দেখে তারা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবে। সম্পদ তিতির হাত চেপে উঠে দাঁড়ালো, খালি পায়ে বালির উপর দিয়ে হাঁটলো কিছুক্ষণ। নদীর স্বচ্ছ জলে পা ভেজালো। চারদিকে হিমশীতল বাতাস, বাতাসের বেগ ক্রমে বেড়ে চলেছে যেন। বাতাসের প্রতিটি ঝাপটা লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে। তিতি শাড়ির উপর দিয়ে গায়ে লং কোট পরেছে। রাত যত বাড়বে শীত তত বেড়ে চলবে। হঠাৎ সম্পদ কাছাকাছি দাঁড়িয়ে তিতির মাথার খোলা চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। নিজের মাথার টুপিটা খুলে তার মাথায় পরিয়ে দিল। সরে গিয়ে দুজন পাথরের উপর বসে পড়ল। সূর্য ততক্ষণে নদীর জলে ডুবে যাচ্ছে। একটু একটু করে সামনের বিস্তীর্ণ জলরাশি গিলে খাচ্ছে সূর্যকে। শেষ বিকেলে সূর্যের রক্তিম আভাকে বিচ্ছুরিত হয়ে জলের উপর ছড়িয়ে পড়েছে। ঢেউয়ের তালে তালে নানা রকম নকশা তৈরি হচ্ছে। কি সুন্দর লাগছে! তিতি মুগ্ধ হয়ে সম্পদের হাত কামচে ধরল। হঠাৎ করে দূর আকাশে দুটো যুগলবন্দি পায়রা উড়ে যেতে দেখলো সে। তিতির কল্পনা কি না জানা নেই। সে দেখলো পায়রা দুটো সমান তালে উড়ে চলেছে, একটা পিছনে তো একটা সামনে নয়, গাণিতিকভাবে মেপে মেপে যেন ছুটে চলেছে। এতটা কাছাকাছি হয়ে উড়ে চলেছে যে একে অপরের পাখার সাথে স্পর্শ করে যাচ্ছে। দূর থেকে তাদের একক মনে হচ্ছে। এত দূর থেকেও যেন তাদের একে অপরের প্রতি বন্ধন দেখে মুগ্ধ হলো। সে ফিসফিস করে সম্পদের কানে কানে বলল, প্রেম পায়রা পরিশিষ্ট। তিথি, দেখো তো আমার কেমন লাগছে। পাঞ্জাবির হাতে সামান্য গুটিয়ে কলার ঠিক করতে করতে বলল সম্পদ। তিথি গভীর আগ্রহ নিয়ে সম্পদের দিকে তাকালো। সম্পদের পরনে জিন্সের সাথে ব্ল্যাক কালারের পাঞ্জাবি, মাথার চুল সুন্দর মতো ব্রাশ করা, অল্প কিছু চুল কপালে স্পর্শ করেছে। খাড়া নাক, পুরু ঠোঁট, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর দুটো স্বচ্ছ চোখ নিয়ে কি দুর্দান্ত চেহারা ছেলেটি। দিনকে দিন তার সৌন্দর্য যেন আরও বেড়ে চলেছে। 2 বছরের বেশি সময় হলো ছেলেটার সাথে একত্রে থাকা, তবুও প্রতি মুহূর্তে নতুন করে মানুষটার প্রেমে পড়ে সে। প্রতিটি সেকেন্ডে তার ভালোবাসার পাগলামি দিয়ে বাধ্য করে তাকে প্রেমে ফেলতে। তিতি আরও প্রেমে পড়তে চায়। প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, এমনকি প্রতি সেকেন্ড সে হাজারবার নয় লক্ষ কোটি বার শুধু এই মানুষটা প্রেমে মরতে চায়। এই মানুষটা ভালোবাসায় খুন হতে চায়। 10 মাস আরও অল্প কিছুদিনের ভরা পেট নিয়ে তিথি উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। বিছানা থেকে ফ্লোরে পা রাখার আগেই সম্পদ দৌড়ে এসে তাকে বাধা দেয়। তিথিকে 2 হাতে আগলে ধমকের সুরে বলে ওঠে, এই অবস্থায় নড়াচড়া করছো কেন তিথি? তুমি একদম কথা শোনে না। তোমার পিছনে সারাক্ষণ আটার মতো লেগে থেকেও সামলাতে পারি না। চোখের পলকে এটা ওটা করে বসো। তিথি মিষ্টি করে হাসলো। 2 হাতে সম্পদের কলার ধরে টান মেরে কিছুটা কাছে নিয়ে আসলো। সম্পদ বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি করেছো কি? তিথি উত্তর দিল না। পাঞ্জাবির কলা টেনে টেনে ঠিক করে দিল। সামনে দুটো বোতাম লাগিয়ে দিল। মাথার চুলগুলো একটু এলোমেলো করে দিয়ে বলল, মাই পার্সোনাল প্রপার্টি। তুমি দিন দিন আরও সুদর্শন হয়ে যাচ্ছ, যেটা বড্ড চোখে লাগে। এত সুন্দর হওয়ার কি দরকার? এদিকে আমি বাবু পেটে আসার পর থেকে কেমন মুটিয়ে যাচ্ছি। সম্পদ। তিথি ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দিল। কিন্নর কণ্ঠে বলল, বাবু পেটে আসার পর থেকে তোমার সৌন্দর্য কত গুণ বেড়ে গেছে। কোনো আইডিয়া আছে তোমার? সমস্ত শরীর কেমন আলাদা একটা মায়া এসে ভর করেছে। আলাদা একটা গন্ধে তোমার চারপাশ ভরে থাকে সবসময়। আলাদা একটা উজ্জ্বলতায় আমার চোখ ধা দিয়ে যায়। আমার চোখ দিয়ে যদি তোমার সৌন্দর্য তোমায় দেখতে পারতাম, তুমি চমকে উঠতে। এত সুন্দর কেন তুমি? বারবার হাজারবার তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা, বুঝি তো? এই একদম চুপ। এবার নিচে চলো, যাবো। তার আগে তোমার ব্যবস্থা করি। আজ বাড়ি ভর্তি মেহমান, আর তুমি মেয়েদের সামনে এত সেদিকে যে ঘোরাফেরা করবে, জাস্ট ইম্পসিবল। বলে তিথি অপেক্ষা করলো না। সম্পদের মুখের সর্বত্র 2 হাত দিয়ে ঘষা দিয়ে স্নো জাতীয় জিনিসটা উঠিয়ে ফেললো। পাঞ্জাবির একটা হাতা কোণের উপর তুললো, আরেকটা টান টান করে কবজি পর্যন্ত করলো। মাথার চুল নেড়ে চেড়ে অবিন্যস্ত করে দিল। কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে বলল, আজ সিনার বিয়ে, তোমার নয়। তুমি এক কাজ করো, জিন্স খুলে ফেলো।
জিন্স খুলে 3/4 প্যান্ট পরো। সম্পদ বিস্ফোরিত নয়নে বলল, কি পাঞ্জাবির সাথে 3/4 প্যান্ট? তিথি, তুমি পাগল হয়ে গেছো? এভাবে মেহমানের সামনে গেলে সিনার বিয়ে ভেঙে যাবে। ওর প্রেমিক ডাক্তার বর বেঁকে বসে বলবে, সিনা, তোমার ভাই বাংলাদেশের টপ মেন্টালদের মধ্যে একজন, দুঃখিত, তোমায় বিয়ে করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইভাবেই চলো। সম্পদ হাসি মুখে তিথিকে ধরে দাঁড় করালো। তিথির পরনে কালো শাড়ির আঁচল গুটিয়ে দিয়ে বলল, খুব সাবধানে। তিথি সম্পদের হাত চেপে এগিয়ে চলল। তার কনসেপ্ট করার পর থেকে সম্পদ টোটালি পাগল হয়ে গেছে। সারাক্ষণ তার পিছু ছাড়ে না। 2 মাস হলো একেবারে অফিসে যাওয়া বাদ দিয়ে দিয়েছে। তাকে সময় মতো খাবার খাওয়ানো, মেডিসিন খাওয়ানো, ঘন ঘন মুড সুইংয়ের সময়টাতে আগলে রাখা, সব করেছে সব। সম্পদের প্রতিটা কর্মকাণ্ড দেখে আর মনে মনে ভাবে, এতটা ভালোবাসা যায় কাউকে? কি করে সম্ভব? সমস্ত বাড়ির লাইটিং আর বাড়ি ফুলে চেয়ে আছে। বাড়ির মধ্যে প্রচুর মানুষ, তার বেশিরভাগ মানুষ তিথির অচেনা। সে বসে আছে ড্রয়িং রুমের এক কোনায় সোফায়। সম্পদের করা নির্দেশ, এখান থেকে কি যেন এক পা না নড়ে। হাতে ফোন ধরিয়ে দিয়ে গেছে, কোনো কিছু প্রয়োজন হলে যেন ফোন করে। সম্পদ ছোটাছুটি করে সব সামলাচ্ছে, একটু পর পর আর চোখে তিথির দিকে নজর দিচ্ছে, আবার কাজ করছে। সোবহান সাহেবের আজ সবচেয়ে খুশির দিন। এই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। মেয়েটা ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায়নি। একবার তো শ্বাসরুদ্ধ হয়ে মরতে মরতে বেঁচে গেছে। অথচ এই দুটো সন্তান নিয়ে তার যত কল্পনা জল্পনা, কত কঠিন কাজ করেছেন তিনি এই সন্তান দুটোকে রক্ষার জন্য, তাদের ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য। বাবা হলে বোধ হয় মানুষের মধ্যে অন্য সত্তা বসবাস করে। যৌবন থেকে শুরু করে এতগুলো বছর তিনি সম্পূর্ণ একা বসবাস করেছেন। মাঝে মধ্যে ভাবনা গুলিয়ে গেলে সন্তানদের মুখের দিকে তাকাতেও, তাদের দুঃখ কষ্টের দিক খেয়ালে আসতে নিজেকে নিয়ন্ত্রণ করত। নারীর প্রতি যে তার আজন্ম ভয়, সেজন্য একটিবারের জন্য মনে হয়নি দ্বিতীয় বিয়ে করার। মুহূর্তে তার ছলছল দৃষ্টি ছাপিয়ে সামনের দৃশ্যগুলো অস্পষ্ট হয়ে উঠল। আশেপাশের এত কোলাহল, এত আনন্দ, কিছুই কর্ণকুহর প্রবেশ করলো না। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ কানে আসলো, যে বারবার বাবা বলে ডাকছে। তিনি পিছনে তাকালেন, তিথি ডাকছে তাকে। হুইল চেয়ার ঘুরিয়ে তিথির কাছে আসলেন তিনি। মুখে প্রশান্তির হাসি তুলে বললেন, বৌমা, তোমার বাবার বাড়ির লোকজন আসছে না কেন এখনো? একটু আগে ফোন দিয়েছিলাম, বাবা এসে পড়বে। নিশান ভাইয়ের ছেলে তুর্যর অল্প জ্বর, সেজন্য আসতে দেরি হচ্ছে। ও। সোবহান সাহেব থেমে গেলেন। তিথি তার মুখের দিকে চেয়ে দেখলো কেমন অস্থির অস্থির ভাব, কিছু একটা বলতে নিয়ে যেন জড়তা পাচ্ছে। তিথি অনুরোধের স্বরে বলল, বাবা, আপনি কি কিছু বলতে চান আমায়? কোনো আড়ষ্ট করবেন না, বলুন বাবা। সোবহান সাহেব চেয়ারের চাকা ঘুরিয়ে আরও একটু কাছাকাছি এলেন তিথির। তার চোখে মুখে গম্ভীর বিষাদের ছাপ। তিনি গলার স্বর খাদে নামিয়ে বললেন, কিছু কথা বহু বছর ধরে নিজের মধ্যে চেপে রেখেছি, কাউকে বলিনি। আজ কেন জানি তোমায় বলতে ইচ্ছে করছে বৌমা। কতটা বলতে পারবো জানি না, তবে এটুকু বলি যে আমি আমার 62 বছরের জীবনে একটা গর্হিত অপরাধ করেছি, ভয়ঙ্কর পাপ করেছি। যদিও এই পাপ করে আমার একটুও অনুশোচনা নেই, কিন্তু পাপ তো পাপই, সেজন্য তার শাস্তি পেয়েছে। অকালে পঙ্গু হয়েছি, তাতেও আমার বিন্দুমাত্র আফসোস নেই, বরং অনেক সুখী মনে হয় নিজেকে। এই ঘরবন্দি জীবনে ভালো লাগে, কারণ একজনের পাপকে আমি পাপ দিয়ে মুছে ফেলেছি। আমার সেই পাপের বিনিময়ে ছেলের সুখের সংসার দেখে যেতে পারছি, মেয়ের মুখের হাসি দেখে যেতে পারছি, এতে আমি সন্তুষ্ট। হয়তো মরার পরে পরকালে পরম করুণাময় আমায় শাস্তি দেবেন, তবুও আমি বলবো এই পাপটা আমি সন্তানদের মঙ্গলের জন্য করেছি। তিতির বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার শ্বশুর কি এমন পাপ করেছে, কি বলছে এসব? সোবহান সাহেব আবার মুখ খুললেন। সিনার যখন 3 বছর বয়স, তখন আমার খুব কাছের একজন তাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। সম্পদের খাবারে বিষ মিশিয়ে রেখেছিল। একটুর জন্য আমি আমার সন্তানের হারিয়ে ফেলিনি। শেষ মুহূর্তে তাদের বাঁচাই, তবে তাদের সুস্থ মতো ফিরে পেয়ে অনেক বড় একটা কাজ করে সে মানুষটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলি। তিথির মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বের হলো। হাত পা অসম্ভব কাঁপতে লাগলো। চোখ বেয়ে পানি ঝরতে তার মনে পড়লো সম্পদের মায়ের কথা। তার জানা মতে সম্পদের মা অ্যাক্সিডেন্টলি আগুনে পুড়ে মারা গেছেন। তিনি মা রান্না করা অবস্থায় গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হয়ে গেছিল। সে ভেজা চোখে সোবহান সাহেবের দিকে তাকালো। সোবহান সাহেবের চোখ ছলছল করছে। তিনি অনুতপ্ত কণ্ঠে বললেন, ওই মানুষটাকে আমি ভালোবাসতাম, কিন্তু সে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছিল। ব্যভিচারে লিপ্ত ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। আমি অবশ্য সেসব ভেবে কাজ করিনি। হেতায়েত জ্ঞান শূন্য হয়ে কাজটা করেছি। আমার এই কাজের কথা আমি বাদে পৃথিবীর কেউ জানে না। আজ তুমি জানলে। তুমি কি আমায় ঘৃণা করেছো বৌমা?
তিথি কাঁদতে কাঁদতে বলল, না বাবা, ঘৃণা করা উচিত, তবে জানো কি, সম্পদ আর সিনা আমার নিখাত ভালোবাসার ফুল। সেজন্য ওদের চরিত্র বিন্দুমাত্র কলুষিত নয়। আমার দেখা পৃথিবীর সেরা মানুষদের তালিকায় ওরা থাকবে। ওদের উপর মায়ের ছায়া পড়তে দেয়নি, মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি। ওদের মা যখন মারা যায় তখন দুজনকে অনেক ছোট ছোট। ওদের আজকের অবস্থানে আনার জন্য আমার অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, অনেক ঝড়ের সম্মুখীন হয়েছি। তবু দিন শেষে আমার জয় হয়েছে। একটা মা যেমন সন্তানের মঙ্গলের জন্য হিতাহিতবোধ শূন্য হয়ে যায়, আমিও তেমন। আমাকে যে ওদের মায়ের জায়গা নিতে হয়েছে, মায়ের দায়িত্ব পালন করতে হয়েছে। আমি আসছি। সোবান সাহেবের কণ্ঠ ধরে এলো। তিনি চাকা ঘুরিয়ে অন্যত্র চলে গেলেন। তিথি বাধা দিল না, ওনার একাকী সময় কাটানো প্রয়োজন। আজকের এই বিশেষ দিনে উনি চোখের জল ফেলবেন, আনন্দের জল। তিথি তবদা মেরে পড়ে আছে। মানুষের জীবন কত বিচিত্র। আজকের এই অমোঘ সত্যটি সে স্মৃতিপট থেকে মুছে ফেলল। সবার আড়ালে চোখ মুছে দাঁড়াতে নিতে পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। ভিতরটা কেঁপে কেঁপে উঠছে, ব্যথা বেড়ে যাচ্ছে। সে এক হাতে পেটে চেপে ধরল, ঝাপসা চোখে সম্পদকে খুঁজল। কোথাও চোখে পড়ল না। সে আর কাউকে ঘাটালো না। বিয়েতে আসা একটা মেয়ের হাত ধরে রুমে চলে এলো। বিছানায় শোয়ার পর তার ব্যথা দ্বিগুণ বেড়ে গেল। সে দাঁত কামড়ে পড়ে রইল। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। সম্পদকে কিছুতেই পেট ব্যথার কথা জানানো যাবে না, বুঝতে দেওয়া যাবে না। বরযাত্রীর সাথে চীনাকে বিদায় দেওয়ার পর সম্পদ জানতে পারল তিথির অসুস্থতার কথা। মুহূর্তে তার ভেতরে ভাঙচুর হয়ে গেল যেন। রাত 10টার দিকে তিথিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত মহিলা ডাক্তার নার্সের সাহায্যে তাকে ক্যাবিনের ভিতর নেন। শেষ মুহূর্তে মহিলা ডাক্তার সম্পদকে বাইরে বের হতে বলে, কিন্তু সে গো ধরে বসে থাকে, কিছুতেই বাইরে বের হবে না। তিথি হাত চেপে থেকে এখানে পাশে দাঁড়িয়ে থাকবে। তিথির সাহস প্রয়োজন, কিছুতেই যাবে না। সে বিদেশে হাসপাতালগুলোর প্রসঙ্গ টেনে তুলল, যেখানে ডেলিভারির সময় স্বামীরা স্ত্রীর পাশে থাকে। মহিলা ডাক্তার এবার হতাশ সুরে বললেন, আমি আপনার কথা ভেবেই চলে যেতে বলছি। বাচ্চা প্রসবের সময় আপনার স্ত্রীর যতটা কষ্ট হবে তা নিজ চোখে দেখে সহ্য করতে পারবেন না। তার চেয়ে আপনি হসপিটালের বাইরে অবস্থান করুন। সম্পদের চোখে মুখে আতঙ্ক